বাড়ি ভাড়া বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে খুব পরিচিত দুটি শব্দ। বাড়ি ভাড়া নিতে খুব বেগ পেতে হয় ভাড়াটিয়াদের। একটি বাসা ভাড়া নেওয়ার সময় থাকে বিভিন্ন ধরনের শর্ত। বাসা ভাড়া নেওয়ার পর আবার প্রায় দেখা দেয় বাড়ি ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন জটিলতা। অন্যদিকে বাড়ির মালিকও মাঝে মাঝে বেশ সমস্যার মাঝে পড়ে ভাড়াটিয়াদের কার্যকলাপে। বাড়িওয়ালা ও মালিক পক্ষদের মধ্যকার নানা জটিলতা দূর করার জন্য প্রণয়ন করা হয়েছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991। কি আছে আইনে? এই আইন দ্বারা কি সম্ভব বাড়ি ভাড়া দেয়া ও নেওয়া সংক্রান্ত সকল জটিলতা দূর করা? এই সকল বিষয় নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন আইন অধিকার। আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক এবং সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন মোহাম্মদ হানিফ। আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠানের এই আইনের যে বিশ্লেষণ, এই আইনের বিশ্লেষণ যাওয়ার আগে একটু আলোচনা করছি সারা বাংলাদেশে যে ভাড়ার নেয়ার যে কমন চিত্র, সেখানে একটা তথ্য আসছে, জরিপ করা হয়েছে, যদিও জরিপটি বেশ কয়েক বছর আগে। বাংলাদেশে 28% ভাগ মানুষ ভাড়া বাসায় থাকে, এর মধ্যে গ্রামাঞ্চলে সবচেয়ে কম। আমাদের শহর অঞ্চলে মানে ঢাকায় এর সংখ্যা সব থেকে বেশি এবং ঢাকাতে প্রায় 70 থেকে 75% ভাগ লোক বাসা ভাড়ায় থাকে। মজার ব্যাপার যেটা হচ্ছে যে এই যে আমরা হরহামেশাই শুনে থাকি যে বাসা ভাড়া বৃদ্ধি হচ্ছে, এটা নিয়ে অনেক ধরনের অনেক কথা বলে থাকে আর কি, অনেকে অনেক সাফারিংস ভোগ করে। আমরা কিন্তু দেখি যে এই যে তরি তরকারি বা বাজার এগুলার যখন বৃদ্ধি হয় কোনো কিছুর দাম, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, পেপার পত্রিকায় লেখালেখি হয়। বাসা ভাড়া নিয়ে কিন্তু সেভাবে একটা প্রেশার গ্রুপ কাজ করা যে বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে বা এটা নিয়ে হইচই হচ্ছে, এটা কিন্তু আমরা কম দেখছি। এত সংখ্যক লোকজন বাসা ভাড়া নিচ্ছে, 70 থেকে 75% ভাগ যেটা বললাম, আমি একটু আবিদ ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছি এটার মেন কারণটা কি? বাংলাদেশ আপনি দেখবেন দীর্ঘদিন থেকে আমরা মনে করতেছি যে একটা নিয়মতান্ত্রিকভাবে হয় নাই। এই নিয়মতান্ত্রিকভাবে বলতে কি যে নগরায়নটাও নিয়মতান্ত্রিক হয় নাই। জনগণের সুবিধাগুলা, ভিন্ন ধরনের সুবিধাগুলো আমরা দেখছি ঢাকা শহরে নিয়মতান্ত্রিকভাবে গড়ে ওঠে নাই। এই না গড়ে ওঠে না কারণেই আপনি দেখবেন আজকে ঢাকা শহরে 70 থেকে, আপনি বলেছেন 70 থেকে 75% ভাগ মানুষ বাসায় থাকে। এই বাসায় থাকার জন্য যে একটা নিয়মতান্ত্রিক যে নিয়ম শৃঙ্খলা বা একটা রুলস রেগুলেশনস বা ডেকোরাম দরকার, যদিও একটা আইন আসে, আমরা পরবর্তীতে আলাপ করব, কিন্তু এইগুলোর ইমপ্লিমেন্টেশনের জন্য কোনো ধরনের কোনো প্রসেস নাই। 70 থেকে 75% ভাগ মানুষ আজকে ঢাকা শহরে ভাড়া থাকি, তারা নিজেরও জানি না আমাদের কি কি অধিকার আছে। এর পাশাপাশি আমাদের ডিসেন্ট্রালাইজ হয় নাই, প্রত্যেকটা ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। আজকে চিকিৎসার জন্য বলেন, সব কিছুর জন্য বলেন, মানুষ ঢাকামুখী। এই যে মানুষ ঢাকামুখী আসার পর মানুষের শিক্ষা, মানুষের বাসস্থান, কর্মসংস্থান, অন্য যে বিষয়গুলো হবে সেগুলো কিন্তু সুখাধিকারগুলোকে বাস্তবায়ন করার জন্য সেগুলো কিন্তু সুষ্ঠুভাবে গড়ে ওঠে নাই। এই যে দীর্ঘদিনের এই সুষ্ঠুভাবে গড়ে না ওঠার জন্যই আমরা এইগুলো দেখতেছি ঢাকা শহরে মানে এত মানুষজন কোনো নিয়মতান্ত্রিকভাবে কোনো মানুষজন থাকতে পারতেছে না, বিল্ডিং নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে না। যে কোনো জায়গায় দেখবেন আপনি রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল প্লট হয়ে যাচ্ছে। আমরা এর আগেও বেলি রোডে দেখেছি আগুনে মানুষ মারা যাওয়ার পর, সেটাও আমরা অনেক তখন যখন আগুনে মানুষ মারা গেল সেটার প্রেক্ষাপটে তখন আমরা সব জায়গায় মানুষ এত করলো এটার বিরুদ্ধে প্রতিকার নেওয়ার জন্য। তারপর আপনি দেখবেন সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। আমি হানিফ ভাইয়ের কাছে যাচ্ছি, আপনি কিছু অ্যাড করবেন কিনা? এই যে 70 থেকে 75% ভাগ মানুষ বাসা ভাড়ায় থাকে বা থাকতে বাধ্য হচ্ছে ঢাকা শহরে আর কি, তো এই যে ডিসেন্ট্রালাইজেশনের যে কথাটা বললো আর কি, বা এটা আরেকটু পরিকল্পিতভাবে যদি গভর্নমেন্ট চিন্তা ভাবনা করে তাহলে হয়তো বা এই বাসার উপর চাপ কমবে। আবার দেখা যাচ্ছে যেহেতু বেশি প্রেশার, যেহেতু অনেক মানুষ আসছে, এই জন্য বাসা ভাড়াও বাড়িয়ে দিচ্ছে, সো নিতেও অনেকে বাধ্য হচ্ছে। তো ডিসেন্ট্রালাইজেশন হলে কি এটা কমে যাবে কিনা এই যে ভাড়া বাসার প্রেশার? সারা বাংলাদেশের সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানটাও দেখা যাচ্ছে ঢাকায়, সবচেয়ে ভালো হসপিটাল সেটাও ঢাকায়, এবং যত ধরনের নাগরিক ফ্যাসিলিটিস আছে তার সবচেয়ে ভালো ব্যবহারটা ঢাকায় আমরা পেয়ে থাকি, যার কারণে সারা বাংলাদেশ থেকে একটা চাপ থাকে ঢাকার উপরে। তো আপনি যেটা বললেন 70 থেকে 75% ভাগ লোক ঢাকায় ভাড়াটিয়া হিসেবে থাকছে, বিকজ ডিসেন্ট্রালাইজ না হওয়ার কারণে। আমরা যদি আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা গিয়েছেন বা দেখেছেন যে কোনো একটি জায়গায় যে কোনো সিটিতে মানুষ থাকলে সেই একই সিটিতে সব ধরনের ফ্যাসিলিটিস সে পেয়ে থাকে।
কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমাদের এখানে ঢাকা ছাড়া অন্যান্য বড় বড় শহর বা ঢাকা ছাড়া সেভাবে হচ্ছে না। না হওয়ার কারণে এই যে মানে বিদেশে আমরা দেখেছি যে ব্র্যান্ড শপ যেগুলো, সেটা ইউকের কথা বলি, লন্ডনেও আছে, আবার প্রত্যন্ত মানে গ্রামাঞ্চল যেগুলো বলা হয়, লন্ডনের ভিলেজ যেগুলো বলা হয়, সেখানেও আছে, সব জায়গায় পাচ্ছে। আমাদের সব প্রতিষ্ঠানগুলোর যে সেন্ট্রাল অফিস বা হেড অফিসগুলো, সেগুলো সবগুলো ঢাকায়, বড় বড় প্রতিষ্ঠানগুলোর সবগুলো হচ্ছে ঢাকায়। তো এই ডিসেন্ট্রালাইজ না করা গেলে বাড়ি ভাড়ার যে বিষয়টা, ম্যাক্সিমাম পিপল উইল লিড অ্যাজ লিভ অ্যাজ টেনেন্ট। আমরা একটু আইনে যদি চলে যাই, আমরা দেখেছি যে বাড়ি ভাড়া সংক্রান্ত একটি আইন আছে, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991, এবং এই আইনটার 36টি ধারা রয়েছে। এবং বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 এর আগে প্রিমিসেস রেন্ট কন্ট্রোল অর্ডিন্যান্স ছিল 1986, ওটা পরবর্তীতে রিপিল করে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 করা হলো। এবং এই আইনের মেইন যে উদ্দেশ্য ছিল, বাসা ভাড়া দেয়া এবং দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা, নেয়ার ক্ষেত্রে জটিলতা, অনেকে ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি করছে, আবার অনেকে টেনান্ট যারা আছে তাদেরও অনেক কার্যকলাপ আছে যেগুলা হয়তো বাড়িওয়ালারা মেনে নিতে পারে না। সো এই জটিলতাগুলো দূর করার জন্যই কিন্তু এই আইনটি করা হয়েছে। তো আমরা এই আইনের যদি ধারাগুলোতে যাই, মেইন যে প্রবলেমটা, একটা বাসা কোনো এরিয়াতে যদি নেওয়া হয়, এটা কিসের উপর ডিপেন্ড করবে ভাড়াটা, একটু আমি বেস্ট আবিদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। আপনি অবশ্যই দেখবেন যে একটা বাসা ভাড়া, অবশ্যই গুলশানে যে বাসা ভাড়া হবে সেটা তো ধানমন্ডিতে হবে না, ধানমন্ডিতে যেটা হবে সেটা তো ইয়েতে হবে না, মোহাম্মদপুরে হবে না। এটা এই মানসম্মত ভাড়াটা নির্ভর করে কিন্তু মানসম্মত জীবন ব্যবস্থার উপর, মানে ওই শব্দটা বলে মানসম্মত ভাড়া। এই মানসম্মত ভাড়াটা কিন্তু এটা ইন্টারপ্রিটেশন লাগে, এই ইন্টারপ্রিটেশনটা আবার কে দিবে? এইটা আমরা যদি আপনি যখন কোর্টের মধ্যে এটা হইতে পারে, কিন্তু ভিন্ন ধরনের আমাদের যে কমন ল, যেমন জাজমেন্ট ল বা ভিন্ন ধরনের, সেই জাজমেন্ট ল থেকে যেটা হয়েছে, যেটা আমরা করতে পারি বা যেটা আমরা বুঝতে পারি, সেই মানসম্মত ভাড়া হচ্ছে যে প্রপার্টিটা আপনি বাস করছেন, সেই প্রপার্টিটার ভ্যালুর 15%-এর বেশি কিন্তু এক্সিড করবে না। আচ্ছা আচ্ছা, যদি এক্সিড করে সেটা কিন্তু আবার মানসম্মত ভাড়া হবে না, সেটার এগেইনস্টে আপনি কিন্তু আইনি ব্যবস্থা নিতে পারবেন। মানে যে প্রপার্টির ভ্যালু 15%-এর বেশি, কিন্তু বেশি গেলে কিন্তু মানসম্মত ভাড়া হয় না, সেটা আইন বলে দিচ্ছে। আমরা যারা ভাড়াটিয়া ঢাকা শহরে থাকি, ভাড়া নিয়ে থাকি, তাদের এটা জানা খুবই জরুরি। আচ্ছা, হারিম ভাইয়ের কাছে যাচ্ছি, যেটা বললো মানসম্মত ভাড়া, এটা যদিও ওভাবে আইনে নাই, কিন্তু ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আসছে যে প্রপার্টির ভ্যালু যা একটা ফ্ল্যাটের প্রপার্টির ভ্যালু তার 15%, এটা কি সবসময় মানা হয় কিনা? এটা হচ্ছে কি, মানসম্মত ভাড়াটা ইনফ্যাক্ট নির্ধারণ করবে কন্ট্রোলার। প্রত্যেকটা এরিয়াতে উনি মানসম্মত ভাড়া কি হবে সেটা উনি নির্ধারণ করে দেবে। কিন্তু আনফরচুনেটলি আমাদের তো কন্ট্রোলার আসলে, যদিও আইনে বলা আছে, বহু পূর্বে একবার নির্ধারণ করা হয়েছে সেই 86-এ, তারপরে আর পরবর্তীতে এই মানসম্মত ভাড়াটা বিভিন্ন জায়গায় ভাবে নির্ধারণ করা হয়নি। তো যার কারণে দেখা যাচ্ছে যারা বাড়ির মালিক তারা নিজেদের মতো করে বিভিন্ন ধরনের ভাড়া ফিক্স করে থাকেন। আর এই ভাড়া যদি ওনারা যদি বাড়াতে চান, ইন দ্যাট কেস ওনারা চাইলেই সেটা বাড়াতে পারবেন না। সেক্ষেত্রেও আইনে একটা প্রভিশন রয়েছে যে কখন উনি ভাড়াটা বাড়াতে পারবেন। কিন্তু ধারা 9 খুব সম্ভবত একটা প্রভিশন আছে যে কোনো বাড়িওয়ালা যদি আপনার সেই বাসার কোনো স্ট্রাকচার ডেভেলপ করে, আধুনিকতা নিয়ে আসে, মডার্ন করে, অথবা যদি কোনো আসবাবপত্র সরবরাহ করে, সেক্ষেত্রে বাড়ি ভাড়াটা মানসম্মত যা তার থেকে সে বেশি নিতে পারে। দেখা যাচ্ছে আপনি থাকার পরে ডেভেলপমেন্টের কোনো কাজ করলো, কোনো কিছু চেঞ্জ করলো যেটা বাড়ির সৌন্দর্য বর্ধন করলো, ইন দ্যাট কেস উনি কথা বলে সেটা আপনার কিছুটা ইনক্রিজ করতে পারবেন। ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার আবিদ ভাইয়ের কাছে আবার আসছি, যে অনেক সময় দেখি যে বাসা ভাড়া নেওয়ার সময় কোনো ধরনের আপনার রসিদ দেওয়া হচ্ছে না। বাসা ভাড়াটা আসলে দেখা যাচ্ছে রসিদ ছাড়া অথবা কোনো চুক্তিপত্র ছাড়া কমার্শিয়াল স্পেসগুলো যখন কেউ নেয় ভালো ভালো জায়গায়, তখন দেখা যাচ্ছে যে এরকম তারা একটা অ্যাগ্রিমেন্ট করে নিচ্ছে, বাসা ভাড়া চুক্তি করে নিচ্ছে। আবার মানে কিছু বাসাতে যে হচ্ছে না তা না, একটা চুক্তি করে নিচ্ছে আর কি, লিখিত চুক্তি থাকছে, 300 টাকার স্ট্যাম্পে করছে। এই যে চুক্তি করতে হবে যখন বাসা ভাড়াটা নেওয়া হবে, তখন একটা রসিদের মাধ্যমে নেওয়া হবে, এটার কি কোনো বাধ্যবাধকতা আছে কিনা? হ্যাঁ, আইন বলতেছে যখন বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া নিবেন, সেই ভাড়া নেওয়ার প্রেক্ষিতে উনি কিন্তু একটা রসিদ ভাড়াটিকে দিবেন। আইন স্পষ্ট বলে দিয়েছে। এটা আমরা দুই পক্ষই জানি না, কিন্তু আমরা আমাদের স্বার্থটাই জানি। বাড়িওয়ালা দেখে তার ভাড়াটা পাচ্ছে কিনা, বেশি ভাড়া কিভাবে পাবে ওইটাই দেখি। আর ভাড়াটিরা
ধরেন তাদের নিজের রাইট সম্পর্কেও সচেতনতা নেই, সেইটার জন্য আমরা অনেক যারা ঢাকায় বা অন্য জায়গায় থাকে সেটা রসিদ দিলেও আমরা নেই না, বা রসিদ দেওয়ার জন্য বাড়িওয়ালাকে বলি না। কিন্তু আইন স্পষ্টভাবে বলে দিয়েছে যখন বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া নিবেন তখন উনি যে টাকাটা পেয়েছেন বুঝে পেয়েছেন তার একটা রসিদ বা রিসিট উনি ভাড়াটিয়াকে দিবেন। বাধ্যবাধকতা আছে। যদি কোনো মালিক ভাড়াটিয়াকে রসিদ না দেয়, ইন দ্যাট কেস ভাড়াটিয়া চাইলে ক্লেম করতে পারবে ওই মালিকের বিরুদ্ধে এবং ডাবল সে ক্ষতিপূরণ নিতে পারবে। সাপোজ সে 20,000 টাকা ভাড়া দিল কিন্তু তাকে কোনো রসিদ দেওয়া হলো না, সো হি ক্যান ক্লেম এবং টোয়াইস 40,000 টাকা সে চাইলে এটা একটা জরিমানা সে আদায় করতে পারবে যদি রসিদ না দেওয়া হয়। সুতরাং রসিদ দেওয়ার বিষয়টা এটা বাধ্যতামূলক, অবশ্যই দিতে হবে মালিক। দুজনের কাছে আমি প্রশ্ন রাখছি যে বাসা ভাড়া নেওয়ার সময় কিছু কিছু শর্ত দিয়ে দেওয়া হয় যে গ্যাসের বিল আপনি দিবেন, পানির বিল আপনি দিবেন, অথবা হচ্ছে যে ইউটিলিটি বিল যেগুলো আছে আর কি। তো এগুলো সাধারণত কোন পক্ষ দিয়ে থাকে? আমি দেখেছি আমার পড়ালেখার জীবনে ইউকেতে ছিলাম, লন্ডনে, সেক্ষেত্রে আমি দেখেছি ওভারঅল যে আমি যে বাসায় থাকতাম সেটা ভাড়া কিন্তু আমাকে নিজেকেই দিতে হতো, ইউটিলিটি বিলটা সেটা আমাকেও দিতে হতো। বাংলাদেশে ওর ব্যতিক্রম নাই, এটা ভাড়াটিয়া যে ইউজ করছে, যে গ্যাস ইউজ করতে, ইলেকট্রিক ইউজ করতেছে তাকেই আসলে দিতে হবে। বিশ্বের সব জায়গায় যিনি ইউজ করেন, এটা যদি ভাড়াটি ইউজ করেন ভাড়াটিকেই দিতে হয়। ফ্ল্যাট বাড়িগুলোর ক্ষেত্রে সাধারণত আর কি অনেক সময় যে সার্ভিস চার্জ নেওয়া হয়, আমরা তো ইদানিং দেখেছি সার্ভিস চার্জ অনেক। ধরেন ধানমন্ডি এলাকায় যদি কোনো ফ্ল্যাট হয় দেখা যাচ্ছে 7, 8, 10,000 টাকা, আপনার গুলশান বনানীর দিকে 10,000 থেকে 15,000 হয়ে থাকে আর কি। তো এবং ওই সার্ভিস চার্জের ক্ষেত্রে দেখা যায় যে আপনার গ্যাসের বিলটা, পানির বিলটা, বিশেষ করে পানির বিলটা খুব সম্ভবত ওটার ভিতরে ইনক্লুড করে দেয়। কমন যে একটা বিল হয় পানির, এটা ইনক্লুড থাকে। আর যেটা ধরেন যেটা ইনক্লুড করে থাকে এটা যে আপনার কাছ থেকে আবার যদি অতিরিক্ত নিতে চায় তখন আপনি এটার বিরুদ্ধে করতে পারবেন, এটার বিরুদ্ধে আপনি বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসতে পারবেন বা আইনি ব্যবস্থা নিতে পারবেন। যদি আপনি এগ্রিমেন্টে আগেই ভাড়া নেওয়ার ক্ষেত্রেই আপনাকে সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আপনি দরকার হলে লয়ারদের, আইনজীবীদের সহযোগিতা নিতে পারেন, নিজেও এটা আইন যে আছে সরকারের বাংলাদেশের, এই আইনটা পড়ে আপনি নিজেও ব্যবস্থা নিতে পারবেন, নিজেও বাড়িওয়ালার সাথে কথা বলতে পারবেন। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে বাড়িওয়ালার ভাড়াটির মধ্যে বার্গেনিং পজিশন কিন্তু সমান না। এই জন্য বাড়িওয়ালা দেখবেন একটি সুপ্রিমেসি থাকে ভাড়াটির উপর। আমরা যারাই ঢাকা শহরে ভাড়া থাকে তাদের কিন্তু একটু নিচু হয়ে থাকতে হয়, এটা আসলে বাস্তবতা। এটা হ্যাঁ, কিন্তু তারপরে বলবো আইন আপনাদের সাথে আছে, যে কোনো ধরনের বেআইনি হলে আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। আচ্ছা, আমি একটু হানিফ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আমরা সাধারণত যেটা দেখে থাকি আপনার কমার্শিয়াল স্পেস বলেন এবং বাসা ভাড়ার ক্ষেত্রে বলেন, জামানত নিয়ে থাকে নির্দিষ্ট পরিমাণ টাকা, 2 লাখ 3 লাখ, বড় বড় হলে আরো বেশি জামানত নিয়ে থাকে। এই জামানতকে আবার অনেকে প্রিমিয়ামও বলে, অনেকে সালামিও বলে। আইনে কি বলেছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991, এটাতে কি বলা আছে যে জামানত এভাবে নেওয়া যাবে? এই বিষয়ে যেটা বলা আছে যে আমরা যেটা কমনলি প্রচলিত যে সালামি দেওয়া হয় বা জামানত রাখা হয়, কিন্তু আইনে এটা প্রহিবিট করা আছে, নেওয়া যাবে না, জামানত নেওয়ার কোনো প্রভিশন নাই। এবং এই অ্যাডভান্স যে নিচ্ছে আর কি 6 মাস না, সেটা ম্যাক্সিমাম আপনি 1 মান্থ নিতে পারবেন। অ্যাজ পার ল আমাদের যে আইন আছে সেই অনুযায়ী সর্বোচ্চ আপনি 1 মাসের জামানত নিতে পারবেন। কিন্তু আপনার যে সালামির নামে যে 10 লাখ 15 লাখ 20 লাখ বা অনেক বেশি টাকার নেওয়া হয়, এটা কোনো আইনের প্রভিশন নেই। বা 2 লাখ বা 3 লাখ যেটাই নেওয়া হোক নেওয়া যাবে না। তবে একটা ক্ষেত্রে এক্সেপশন আছে, সেটা হচ্ছে যদি আপনার কোনো বাড়ি পুনর্নির্মাণের ক্ষেত্রে বা বড় ধরনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইন দ্যাট কেস, এবং আপনি যদি 20 ইয়ার্স 20 বছরের জন্য আপনি যদি কোনো কন্ট্রাক্ট করেন, এগ্রিমেন্ট করেন ফর রেন্ট, ইন দ্যাট কেস আপনি হয়তো জামানত নিতে পারবেন। সেক্ষেত্রে 20 বছরের ভাড়া চুক্তি করতে হবে। কমপক্ষে 10 বছরের মধ্যে আপনি ভাড়াটিয়াকে উচ্ছেদ করবেন না এবং আপনার পক্ষ থেকে কোনো অ্যাটেম্প নেওয়া হবে না, এ ধরনের একটা এগ্রিমেন্ট থাকতে হবে। হানিফ ভাইয়ের কাছে আবারও প্রশ্ন করতে চাচ্ছি, যদি মানসম্মত ভাড়া যে শব্দটা বলা হচ্ছে আর কি, এই মানসম্মত ভাড়া যেটা আছে সেটা যদি বৃদ্ধি করে, এমনভাবে বৃদ্ধি করে যেটা অন্যায্য, অথবা কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন শেষ হওয়ার আগে তাকে বের করে দিতে চাচ্ছে, সেক্ষেত্রে একজন ভাড়াটিয়ার প্রতিকারটা কি? সেক্ষেত্রে একজন ভাড়াটিয়া যেটা করতে পারে, রেন্ট কন্ট্রোলার্স এর কাছে, যেটা আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট জাজ, ওনাদের বরাবর উনি দরখাস্ত দিতে পারেন, অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর পরে ওনারা এটা আমলে নিয়ে দেখবেন যে মানসম্মত ভাড়ার
মধ্যে পড়ছে কিনা বা এই যে ভাড়াটা উনি ইনক্রিজ করতে চাচ্ছেন সেটা কি যৌক্তিক কিনা। এরপরে যাবতীয় বক্তব্য এবং উভয় পক্ষের বক্তব্য শুনে তারপর ওনারা এটা সিদ্ধান্ত নেবেন যে আসলে এই ভাড়াটা বাড়ানো যুক্তি হয়েছে কিনা। এবং 2 বছরের নিচে কখনো ভাড়া ইনক্রিজ করা যায় না, এটা হচ্ছে আইনের বিধান। এবং আইন ভাড়া বৃদ্ধির ক্ষেত্রেও একটা স্পেসিফিক নিয়ম আছে, নিয়মের বাইরে আপনি ভাড়া বৃদ্ধি করতে পারবেন না। সেক্ষেত্রে কি যে ডিসপিউট যতদিন না সলভ হয় সেক্ষেত্রে টাকাটা কোথায় দেবে? যদি ভাড়াটিয়া কন্টিনিউয়াস ভাড়া পেমেন্ট করতে থাকে তাহলে বাড়ির মালিক তাকে উচ্ছেদ করতে পারবে না, দ্যাট ইজ দ্য ল। যদি কখনো ডিসপিউট অ্যারাইজ করে এবং বাড়ির মালিক চিন্তা করলো যে আমি ওনাকে উচ্ছেদ করব, ভাড়া নেব না, তখন ইন দ্যাট কেস যদি ভাড়া নেওয়াটা বন্ধ করে তখন ভাড়াটিয়া যেটা করবে সেটা হচ্ছে মানি অর্ডারের মাধ্যমে সেই ভাড়াটা পেমেন্ট করবে, তাকে দিবে। সেই মানি অর্ডার যদি ফেরত আসে উনি সেটা যে সরকারি জজ আদালতে সেটা কমপ্লেইন করবে যে আমি ওনাকে ভাড়া দিচ্ছি কিন্তু মানি অর্ডারটা উনি ব্যাক দিচ্ছে। আচ্ছা। এবং পরবর্তীতে উনি কন্টিনিউয়াসলি এই টাকাটা উনি আদালতের মাধ্যমে জমা দিবেন। আবিদ ভাইয়ের কাছে আসতে চাচ্ছি, এই যে মানসম্মত ভাড়া আমি দিচ্ছি সবই ঠিক আছে আর কি, এটা কি বাড়িওয়ালা ইচ্ছা করলে বৃদ্ধি করতে পারবে কিনা? বাড়িওয়ালা কি ভাড়া ইনক্রিজ করতে পারবে কিনা? হ্যাঁ, ধরেন এটা রিজনেবলি এক্সপেকটেশন থাকে। একটা বাসায় আপনি বাড়ি নির্মাণ করলেন, ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টমেন্ট আপনি সেটা থেকে একটা রিটার্ন আপনি চাচ্ছেন, সবার মানুষের একটা এক্সপেকটেশন থাকে। কিন্তু এই এক্সপেকটেশনের মধ্যে একটা কন্ট্রোল দিয়ে দিচ্ছে, একটা রেস্ট্রিকশন দিয়েছে এই আইনটা। আচ্ছা, আপনি বাড়িওয়ালা হয়ে গেলেন, আপনার বার্গেইন পজিশনটা অনেক উপরে, এই জন্য আপনি বাড়িওয়ালা ভাড়াটিকে আপনি যখন তখন করা যাবে না, সেটা 2 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আপনি 2 বছর পর রিজনেবলি তাকে নোটিশ দিয়ে বলতে পারেন যে আমি ভাড়া ইনক্রিজ করব। আচ্ছা, হানিফ ভাইকে বলতে যাচ্ছি যে এই যে 2 বছর পর পর বৃদ্ধি করা যাবে আর কি, এটা কি আসলে 2 বছরই থাকা উচিত নাকি এটা আসলে আইন সাপোর্ট করছে যে কেউ যদি ইনক্রিজ করতে চায় রিজনেবলি ইনক্রিজ করতে পারবে 2 বছর পর পর? তো এটা কি 2 বছর পর পর হওয়া উচিত নাকি আরেকটু বৃদ্ধি হওয়া উচিত? বাড়িওয়ালাও তো একটা ইনভেস্ট করে, সুতরাং বাড়িওয়ালা যেহেতু ইনভেস্ট করে তারও একটা এখান থেকে ফিডব্যাক পাওয়ার একটা অবশ্যই এক্সপেকটেশন গ্রাজুয়ালি গ্রো করে। এই সেম টাকাটা সে যদি অন্য কোথাও ইনভেস্ট করে সেখানে সে কন্টিনিউয়াসলি এই টাকাটা গ্রো করবে। তো আইনে যে 2 বছর যেটা বলেছে সেটা এটার ব্যাপারে আমার কোনো মানে কোনো ইয়ে নেই যে হোয়াট এভার, এটা 2 ইয়ার্স আই থিঙ্ক এটা ঠিক আছে। 1 বছর ইট উইল বি টু লেস, 3 ইয়ার্স ইট উইল বি মোর ইনফ্যাক্ট। 2 ইয়ার্স ইজ ফাইন, বাট তবে রিজনেবলি বাড়াতে হবে। এটা মানে আনরিজনেবলি যদি, যেমন আমার কাছে একটা কিছুদিন আগে একটা মামলা আসছিল এই ধরনের যে ভাড়াটা বৃদ্ধি করছে উনি 200%, যেখানে দেখা যাচ্ছে ভাড়া হচ্ছে 20,000 টাকা, উনি হুট করে এসে বলছেন যে আগামী মাস থেকে আপনাকে 40,000 টাকা ভাড়া দিতে হবে। এটা তো সম্ভব না। তো উই অ্যাডভাইজ দেম টু গো ইন কোর্ট। আচ্ছা, তো আবার পাশাপাশি আরেকজনের ক্ষেত্রে একই ধরনের দেখা যাচ্ছে যার ভাড়া ছিল 18,000 টাকা, তাকে সে বলছে যে আপনাকে ভাড়া বৃদ্ধি করতে হবে, প্রায় 15,000 টাকা ভাড়া বাড়তে দিতে হবে। তো এইভাবে আনরিজনেবলি এটাকে করা যাবে না। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন আর কি যে এই যে রেন্ট কন্ট্রোলের মামলা করা আর কি, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে করবে আর কি, তো পরবর্তীতে যে উনি যে আদেশটা অথবা যে রায়টা দিবে সেটা যদি আমাদের পছন্দ না হয়, মানে বাড়িওয়ালার অথবা ভাড়াটের যদি পছন্দ না হয়, তাহলে উনি কি করবে? রেন্ট কন্ট্রোল অ্যাক্ট আন্ডারে যে মামলাটা হবে সেই মামলার যে কোনো আদেশের বিরুদ্ধে যদি আপনি সংক্ষুব্ধ হন তাহলে ওই আদেশের বিরুদ্ধে আপনি জেলা জাজ আদালতে আপিল করতে পারবেন। জেলা জাজে করা যাবে 30 দিনের মধ্যে। একটা টাইম লিমিট আছে 30 ডেজ, এর মধ্যে জেলা জাজের কাছে যেতে হবে। আবিদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি আর কি, মানসম্মত ভাড়ার অতিরিক্ত যে টাকাটা নিয়েছে সেটার কি ক্লেম করার, অথবা বাড়িওয়ালা যদি কোনো ক্লেম করতে চায় আর কি, মানে যেটা থেকে ডিসপিউট অ্যারাইজ করেছে, সেটার কি কোনো টাইম লিমিট আছে কিনা, যে আমি যদি কোনো আদালতে যেতে চাই এই সময়ের মধ্যে যেতে হবে? কজ অফ অ্যাকশন ক্রিয়েট হলো তার লতে একটা জিনিস বলে কজ অফ অ্যাকশন, আপনি রাইটলি এটা পয়েন্টেড আউট করেছেন। কজ অফ অ্যাকশন বলতে যে জিনিসটা, আপনি যখনই কোনো একটা বাড়িওয়ালার কোনো একটা সিদ্ধান্ত দ্বারা এগ্রি, মানে আপনি মনে করতেছেন আপনি সংযুক্ত হয়েছেন, তখন আপনাকে কিন্তু বসে থাকলে হবে না, উইদিন 6 মান্থ, আচ্ছা 6 মাসের ভিতর আপনাকে কিন্তু আপনাকে নিতে হবে আইনি। আপনার যদি 6 মাসটা হয়ে ল্যাপস করে রিজনেবল এক্সপ্লানেশন দিলে ডিফারেন্ট, কিন্তু 6 মাসের ভিতর আপনাকে করতে হবে। 6 মাস পর আপনার এটা আমাদের লতে বলে এটা তামাদি হয়ে যায়। তামাদি মানে আপনি মানে মোট কথা হচ্ছে যে আমার দাবিটা 6 মাসের মধ্যে, জি 6 মাসের ভিতর আপনাকে যেতে হবে।
যে কোর্টের মধ্যে এটা ইয়ে করতে হবে, আনতে হবে। ধন্যবাদ হানিফ ভাইকে। আমি এটা আপনাকে শেষ প্রশ্ন করছি আর কি, আমাদের অনুষ্ঠান শেষের পর্যায়ে। এই যে একটা টাইম লিমিটের পরে যখন বাসা বুঝিয়ে দেওয়ার একটা সময় চলে আসে, তারপরও দেখা যাচ্ছে যে বুঝাই দিচ্ছে না ঠিক মতো হ্যান্ড ওভার করছে না, তো এখানে আইন কি বলে? ভাড়াটিয়া মানে বাসাটা ছেড়ে দিবেন এই মর্মে বাড়িওয়ালাকে বলেন, অথবা তার যদি টাইম শেষ হয়ে যায়, ইন দ্যাট কেস সে এরপরও যদি সে মানে বাসাটা খালি করে না দেয়, তাহলে তাকে 10 গুণ আপনার অর্থদণ্ড দেওয়া যাবে। 10 গুণ কি মানে? তার মান্থলি মানসম্মত ভাড়া, যে তার যে ভাড়াটা তার 10 টাইমস তাকে কম্পেনসেট, মানে এটা হচ্ছে এগ্রিমেন্ট শেষ হওয়ার সাথে সাথে বুঝাই দেওয়া হচ্ছে তার দায়িত্ব এবং কর্তব্য আইনগতভাবে আর কি। জি, আমি আরেকটা জিনিস শেড করি। এই যে ট্রান্সফার অফ প্রপার্টির 106 আছে, 106 সেখানে বলতেছে হোয়াট এভার রাইট ডাউন ইন দ্য কন্ট্রাক্ট, আপনাকে 1 মান্থের একটা ইভিকশন নোটিশ আপনি দিয়ে আপনি ইয়ে করতে পারেন, ইভিক করতে পারেন টেনান্টকে। আচ্ছা, ট্রান্সফার অফ প্রপার্টির 106-এ বলা আছে, যদিও আপনার কন্ট্রাক্টে যদি লেখা থাকে 3 মাসের আমাকে নোটিশ দিতে হবে, কিন্তু ল বলে দিচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি 106 যে 1 মান্থের নোটিশ দিয়ে আপনি ইভিক করতে পারবেন। আচ্ছা, কিন্তু আপনাকে মনে রাখতে হবে রিজনেবল, আপনি আনরিজনেবল অ্যাডভান্টেজ লতে একটা আসছে, ইফ ইউ ওয়ান্ট টু সিক ইকুইটি ইউ মাস্ট হ্যাভ টু কাম ক্লিন হ্যান্ড, আপনাকে ক্লিন হ্যান্ডে আসতে হবে, না হলে আপনি ইয়েতে পাবেন না, রিলিফ পাবেন না। জি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই গঠনমূলক যে আমরা আলোচনা করলাম বাড়ি ভাড়া সংক্রান্ত, আপনারা এসেছেন, সুন্দর সুন্দর আজকে আলাপ হলো। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বললাম বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 নিয়ে। আমরা দেখলাম একটি বাসা ভাড়ার জন্য অবশ্যই মানসম্মত ভাড়া হতে হবে। আমরা আরও দেখলাম এই বাসার ভাড়া বৃদ্ধি করা যেতে পারে 2 বছর পর পর, তবে অবশ্যই সেই বাসা ভাড়া বৃদ্ধি হবে রিজনেবলভাবে। আমরা আরও দেখলাম এই বাসা ভাড়ার জন্য কোনো ধরনের জামানত আমরা যা দিয়ে এসেছি এতদিন ধরে, আইন এই জামানত দেওয়াটাকে কোনোভাবেই সাপোর্ট করে না। দর্শক, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো আইনের কোনো টপিকস নিয়ে আবার ফিরে আসব। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।